গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি নিঠুর মনোহর, পর্ব সংখ্যা ২৬। লিখনীতে আরিশা জান্নাত আদ্রা। বাচ্চাদের জন্য অ্যাডাল্ট। রোমান্টিক না হলেও আমি দায়ী নই। ফায়ান আরিমাকে কোলে তুলে সাথে সাথেই হসপিটালের দিকে রওনা দিয়েছে। কে কোথায় কি ভাবছে বা করছে সেটা তার দেখার বিষয় না। গাড়িতে উঠিয়ে আরিমাকে নিজের কোলের উপর বসিয়ে নিয়েছে। এরপর আরিমার মাথায় একটা রুমাল বেঁধে নিজের প্রশস্ত বুকের উপর তার মাথাটা রেখে দ্রুত গাড়ি স্টার্ট দেয়। আরিমাকে নিয়ে যাবার পরেই ফিরোজ খান লিজার দিকে এগিয়ে এসে এরপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোমার নিশ্চয়ই বুঝতে বাকি নেই, ফায়ান তোমাকে সহ্য করতে পারে না। যদি একটু লজ্জা থেকে থাকে এখনই বের হয়ে যাও এ বাড়ি থেকে, না হলে এখনই গার্ড ডাকবো। লিজার জ্বলন্ত চোখে তাকালো ফিরোজ খানের দিকে, কিন্তু সেও তো ফিরোজ মাহতাব খান। লিজার চোখ পাকানো দেখে সঙ্গে সঙ্গেই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। এরপর কাট কাট গলায় বলল, আর এক মুহূর্ত এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকলে কিভাবে তোমাকে বাড়ি ছাড়া করতে হয় সেটাও আমি দেখে নেব। বলেই দু হাত পিছে রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন তিনি। লিজার দৃষ্টি টলমলে, টুপ করে যেন পানি গড়িয়ে পড়বে। ফারহা এগিয়ে এলো লিজার দিকে, এরপর ধীর কণ্ঠে বলল, দেখো, আগে তোমার মধ্যে কি সম্পর্ক ছিল তা আমাদের জানা নেই। হয়তো বুঝতে পেরেছ আরও ভাইয়ার কি। তাকে আঘাত করলে শাস্তি কিন্তু ভাইয়া তোমাকে দিবে। এখন আরও অপমান হবার আগে বেরিয়ে যাও বাসা থেকে। লিজার চোখের পানি মুছে নিল, এরপর শক্ত গলায় বলল, ফায়ান এখনও আমাকেই ভালোবাসে, আর বউ আমি হব, কোনো ২ টাকার আরিমা হবে না তার স্ত্রী। ফায়ানের পাশে আমার মতো সুন্দরীকেই মানায়, কোনো কালশিটে উজবুককে নয়। এটা আমার চ্যালেঞ্জ। ফারহার রেগে কিছু বলবে তার আগে সাহিত্য থামিয়ে দিল তাকে। এরপর হাসি হাসি মুখে বলে উঠল, বামনের স্বপ্নই হলো চাঁদ ধরা, যা কখনো সম্ভব হয় না। আপু, আপনি যেতে পারেন, অন্যথা এখন গার্ড ডাকছি। ভালো কথা মানুষ নন আপনি। লিজা একবার সাহিত্যকে দেখে নিল, তারপর উল্টো ঘুরে বেরিয়ে গেল বাসা থেকে। লিজা যেতেই নিয়াজকে কোলে নিয়ে ফারহার দিকে তাকালো সাহিত্য। আমরা হসপিটালে যাচ্ছি ভাইয়ার কাছে। নিয়াজ কাছে, তুই কি যাবি? অবশ্যই যাব, না জানি মেয়েটার কি অবস্থা। ফারহার সাহিত্য বেরোতে নিলেই মোহনা আর সোনালি এগিয়ে আসে। সাবধানে যাস বাবা, আর আমাদের খবর দিস, মেয়েটার না জানি কি হলো। ফারহা তার মা আর বড় মার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মানুষ দুটো আসলেই নরম মনের। আলিমাকে কিভাবে নিজের একজন করে নিয়েছে, তার জন্য আবার চোখে পানিও ফেলছে। সত্যি খুব ভালো পরিবার পেয়েছে সে। ৩:৪৫। ফায়ার নিজের রুমে ল্যাপটপে কিছু গুরুত্ব তথ্য কালেক্ট করছে। পরনে তার একটা কালো রঙের শর্ট আর স্যান্ডো গেঞ্জি। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে, সেদিকে তার খেয়াল নেই। কপাল কুঁচকে ঠোঁট দুটো চেপে রেখে মনোযোগ সহকারে কিছু একটা টাইপিংয়ে মত্ত সে। আর কিছুক্ষণ পরপর আরিমার দিকে সতর্কতা দৃষ্টি তাকাচ্ছে। এরকম করতে করতে বাকি ১৫ মিনিটও কেটে গেল। এখন ৪টা বাজে। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠল, কেউ ভিডিও চ্যাটের আবেদন জানাচ্ছে তাকে। ফায়ান ব্রুকোজকে কল রিসিভ করলো। তখনই পরপর জল করে 4টে মুখশ্রী ভেসে উঠল ফায়ানের সামনে। হে হে দোস্ত, বাবি কোথায়? অবিকের কথায় ফায়ান আবারও আরিমার দিকে তাকালো। মেয়েটা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, হয়তো ঘুম থেকে উঠে পছন্দ মাথা ব্যথায় কাতরাবে। ফায়ানকে একধ্যানে বিছানার দিকে তাকিয়ে থাকতে দেখে অবিক স্কিনের ওপাশ থেকে উকিঝুঁকি মারছে। শেষে ব্যর্থ হয়ে বসে পড়ল চেয়ারে, গাল ফুলিয়ে বলল, ওখানে কি ভাবি আছে? এভাবে কি দেখছিস ভাই? অবিকের কথায় তাহমিদ বিরক্তিতে উচ্চারণ করল। অবিক, তুই যদি এখন চুপ না করিস, আই সোয়ার এখনই তোর বাসায় গিয়ে পিটিয়ে আসবো তোকে। তাহমিদের রাগ দেখে অবিক ভ্রু কুঁচকে তাকালো তার দিকে, তারপর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আমি ফায়ানকে বলছি, তোরই তো সমস্যা হচ্ছে কেন? কিরে তাহু, ব্যাপারটা কি? আমাকে ছাড়াই কি কোনো কিছু হচ্ছে তোদের মাঝে?
হোয়াট দ্য? আরেকবার তাহু বললে ডাক শুধু, ল্যাপটপের এক পাশ থেকে ঘুষি দিব তোকে একটা। অভিক মুখ বাঁকিয়ে বলল, এহ, তুমি আমাকে ঘুষি দিবে? তোমাকে কি আমি ছেড়ে দেব সোনা? পাছায় লাথি দিব। তাহমিদ কিরমিরি দৃষ্টি তাকালো অবিকের দিকে। তাহমিদ আর অবিকের কথা কাটাকাটি চলতে থাকুক বেশ কিছুক্ষণ সময়। শেষে অসহ্য হয়ে রিফাত আর আফরিদ একসাথে বলে উঠল, ভাই, এদের থামান প্লিজ, কান ঝালাপালা করে দিল। সিনিয়রদের সাথে এ কি বিহেভিয়ার তোমাদের? কাল ভার্সিটিতে আসবে শুধু, এরপর চাপটে ছাল ছুলিয়ে নিব। তাহমিদ আর অবিকের দিকে অসহায় নেত্রে তাকালো রিফাত আর আফরিদ। ফায়ান চোখ মুখ গম্ভীর করে বলল, কল কেন দিয়েছিস সেটা বল। মাঝরাতে কাকের মতো কাকা করতে কল দিয়েছিস বোধহয়। ফায়ানের কথায় সবাই সিরিয়াস হলো। সে কথা কম বলে ঠিক আছে, কিন্তু যা বলে একদম তীরের মতো। কথা না শুনে উপায় নেই। আরিমার কি অবস্থা? লিজা নাকি গিয়েছিল আজ তোর বাসায়? তাহমিদের কথায় অবিকের ব্রু ইয়া বড় হয়ে গেল। বিস্ময় কাটিয়ে উঠতেই আবারও তাহমিদ বলে উঠল, ডাক্তার কি বলছে? আরিমা তোর রুমের বাড়ির লোক জানে? জানে। বাবা কয়েকবার না করেছিল, কিন্তু বউ আমার, খাট আমার, রুম আমার, হাজারবার আমি আমার বউকে নিজের রুমে নিয়ে রাখবো, তাতে কার বাপের কি? ভাই, কারো বাপের কিছু না হলেও আপনার বাপের কিন্তু অনেক কিছুই। আফ্রিদের কথা শুনে মাত্রই ফারহান তার দিকে গরম চোখে তাকালো। সাথে সাথেই লাইন কেটে দিল আফ্রিদ। কথাটা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাই চুপচাপ ঘুমানোই বেটার। আফ্রিদ যেতেই রিফাত লাইন কেটে দিয়ে চলে গেল। তার এখানে বড়দের মাঝে কাজ নেই, কখন না আবার ধমক খায়। ওর আগে থেকেই মাথায় সমস্যা, খুব খুব গভীর ভাবে আঘাত পেয়েছিল হয়তো। ডাক্তার বলেছে তাকে বেশি চাপ না দিতে, হাসি খুশি রাখতে। মেডিসিন দিয়েছে, সেগুলো নিয়মিত খাওয়াতে পারলেই সেরে যাবে সম্পূর্ণ। আচ্ছা, এখন থেকে কি ও তোর সাথেই থাকবে? ফয়ান ভ্রুকুচকে তাকালো তাহমিদের দিকে। সেভাবে তাকিয়ে থেকে ভরাট কণ্ঠে বলে উঠল, তোর কি কোনো সমস্যা তাহমিদ? সেরকম কিছু না। আচ্ছা, ঘুমাতে গেলাম, বাই। তাহমিদ লাইন কেটে দিতেই শান্ত চোখে অবিকের দিকে তাকালো ফায়ান। অবিকের মুখে তখনও হাঁ হয়ে আছে। ছেলেটা দেখতে বাচ্চা টাইপের, একদম ছোটদের মতো বিহেভ করে। কি দেখে যে ফায়ান বন্ধুত্ব করেছিল এর সাথে, তবে মনটা বেশ ভালো যে এই জেনারেশনে সহজে পাওয়া যায় না। আচমকা আরিমার ঘোঙানোর আওয়াজ ফায়ানের কানে এসে বাড়ি চমকালো সে। অভিক হয়তো ব্যাপারটা বুঝতে পারলো, ফিক করে হেসে দিল সে। এরপর বলল, যাও বন্ধু, এমনিতেই তো তোমাকে এ অবস্থায় হট লাগছে। দেখো দেখো ভাবি নিজেকে সামলাতে পারি কি না। যদি তোমার সাথে জোড়াজোড়ি লাগায় তো আমাদের কল দিবে কেমন? আমাকে তোমাকে বাঁচিয়ে নিব। যাও, বোর সেবা করো, গো গো। বলেই টুস করে লাইনটা কেটে দিল অভিক। ফাইন কিছুক্ষণ থমের বন্ধ হয়ে যাওয়া ল্যাপটপের দিকে তাকিয়ে রইল। কিয়ৎক্ষণ বাদেই ঠোঁট কামড়ে হাসল সে। ল্যাপটপ সেখানে রেখেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। চিকন কালো কুচকোচে ব্রু, তার ব্রুগুলো আবারও জোড়া না, পৃথক পৃথক, তবে একটাও না। চোখ দুটো বেশ গভীর, মনিটা কালো রঙের, গায়ের রং হলুদ ফর্সা, একদম স্লিম বডি। জিম করার জন্য বডি ফিটনেসও দেখার মতো। হাইট হবে মিনিমাম 6 ফুট। চুলগুলো সিল্কি, কয়েক গোছা চুল কপালে লেপ্টে আছে তার। ফায়ান তার ঝকঝকে দাঁত বাইর করে একটা হাসি দিল, যাকে বলে ক্লিয়ার হাসি। সে তো সত্যিই সুন্দর। আচমকা সে লজ্জা পেতে লাগলো, দুহাত দিয়ে মুখ ঢেকে নিল। সঙ্গে সঙ্গেই চিকন ভ্রুজোড়া কুঁচকে এলো তার। সে কোনো লজ্জা পাচ্ছে? আজব! লজ্জা তো নারীর ভূষণ। এভাবে যদি বউয়ের মতো সেও লজ্জা পায়, তবে বাচ্চা পয়দা করবে কিভাবে? না না, তার লজ্জা পেলে চলবে না। এসব ভাবতে ভাবতেই গভীর মুখে আরিমার নিকট এলো সে। মেয়েটার নিথর দেহ যেন বিছানার সাথে লেপ্টে আছে। এতটুকু সময়ে কেমন হ্যাংলা হয়ে গেছে। এরকম হলে চলবে নাকি? সুহার্দ ফারহান খানের বউকে হতে হবে স্ট্রং। যখন তখন যেখানে খুশি পড়ে গিয়ে মাথা ফাটিয়ে বসে থাকলে বাচ্চার বাপ হবে কে?
সে বিয়ে করেছে কতদিন হবে, আর এখনো বউর কাছাকাছি যেতে পারেনি। ছি, গোটা পুরুষ জাতি কি তাকে মেনে নেবে? ফায়ানের ভাবনার মাঝেই আরিমা নড়ে উঠল। ফায়ান সতর্ক হলো খানিক। আরিমা পিটপিট করে চোখ খুলে ফায়ানের গভীর দৃষ্টি তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভরকালো প্রথমে, এরপর ধীরে ধীরে সব মনে পড়ল তার। মুখ ঘুরিয়ে নিতে যাবে তখনই ব্যথায় আহ করে উঠল। ফায়ানের ঘোর ভাঙল। সে বাজখাই কণ্ঠে শুধালো, এই মেয়ে, সমস্যা কি তোমার? মানে, জ্ঞান ফিরতে দেরি হলো, লফং জফং করতে দেরি হলো না? চুপ করে শুয়ে থাকো। আরিমা চোখ বন্ধ করে নিল। দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। ফায়ান সেটা মনোযোগ সহকারে দেখে নিল। কিছু একটা মনে পড়তেই ফায়ানের মুখে শয়তানি হাসি ফুটে উঠল। এক সেকেন্ডও দেরি করলো না সে। দ্রুত গিয়ে লাইট অফ করে নিল। এরপর বিছানার কাছে যেই আরিমার দিকে এগোতে নিবে, আরিমা মৃদু স্বরে চেঁচিয়ে উঠল, এই এই কি করছেন আপনি? আমি অসুস্থ, ভুলেও আমার কাছে আসবেন না বলছি। ফায়ান শুনলে তো আরিমার কথা। ইতিমধ্যেই সে আরিমার উপর শুয়ে পড়েছে হালকা বর দিয়ে। আরিমা তাতেও ব্যথা পেল। এত ঢং করো না তো বউ, আমার ভীষণ চুমু চুমু পাচ্ছে। ছি, ছি করার কি আছে? ব্রাশ করনি তো কি হয়েছে? এত সময় ঘুমাওনি তুমি, চুপ থাকো আর আমায় মনোযোগ সহকারে চুমু খেতে দাও। বিবাহিতর জন্য এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তা তোমার মতো নির্বুঝ সিঙ্গেল মানুষ বুঝবে কি করে? কিন্তু আরিমা কিছু বলার আগেই ফায়ার নিজের উষ্টজোড়া আরিমার খসখসে উষ্টে ভাঁজে ডুবিয়ে দিল। আরিমার দুর্বল শরীরটা আরও দুর্বল হয়ে গেল। কেঁপে উঠল সে। ফায়ানকে ঠেলে সরানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগলো, কিন্তু সে যে দুর্বল। আরিমার নড়াচড়া দেখে ফায়ান চুমু খেতে খেতে নিজের কপালে বিরক্তিকর বাজ ফেলল। আর আরিমার মসৃণ দু হাতে আঙুলের ভাঁজে নিজের আঙুলগুলো প্রবেশ করিয়ে বালিশের সাথে চেপে ধরে হাত দুটো আর গভীরভাবে চুমু খেতে লাগলো আরিমার ঠোঁটে। আরিমা হাত ছাড়ানোর জন্য তবুও মৃদু নড়াচড়া করে যাচ্ছে। ফায়ান তা দেখে ঠোঁট ছেড়ে গলায় নেমে এলো। আরিমার গলায় নিজের মুখ রাখতেই খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়া পেতে আরিমা কেঁপে কেঁপে উঠছে। ফায়ানের হাতের আঙুলেগুলো চেপে ধরলো জোরে। ফায়ান যেন এতে আপ্লুত হলো বেশ। আরিমার গলা ছেড়ে গালে সাথে গাল মিশিয়ে নিল ফায়ান। নিজের খসখসে দাড়িযুক্ত গালের সাথে আরিমার নরম তুলতুলে গালটা ঘর্ষণ লাগতেই আরিমা ব্যথায় অস্পষ্ট স্বরে শব্দ করে উঠল। চোখ বন্ধ তার, তবুও পাতাগুলো মৃদু মৃদু কাঁপছে। ফায়ান সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো। এরপর ফট করে আরিমাকে ছেড়ে দিয়ে মেয়েটার উপরে উঠে বসলো এবং নিজের গেঞ্জিটা ঠাস করে খুলে একপাশে ছুঁড়ে মারল। আরিমা ফট করে চোখ খুলে ফারানকে খালি গায়ে দেখে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। ফারান বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল আরিমার পানে। কিছুক্ষণ এভাবেই কাটলো। হুট করে ফায়ান আরিমাকে গালে একটা হাত দিয়ে চাপড় দিতে দিতে বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? এভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন? মাথা ব্যথা করবে তো। আমি কি তোমার স্বামী নই? কাছে আসলে এভাবে ছিটকে দূরে কেন সরে যাও? আমি তো বড়ই আশ্চর্য হচ্ছি ভাই। আরিমা নাক টানতে টানতে বলল, ব্যথা তো হচ্ছেই। আপনি একটা অসুস্থ মানুষের উপরে এভাবে জুলুম করতে পারেন না। এটা অন্যায় মন্ত্রী সাহেব। আরিমার মুখে মন্ত্রী সাহেব শব্দটা শুনে ফায়ানের রুহু কেঁপে উঠল যেন। সে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। এরপর আস্তে আস্তে চোখ খুলে আরিমার দিকে তাকালো। ফায়ানের নেশালো আখিদয় আরিমার দৃষ্টিগোচর হতেই মনে মনে দোয়া দুরুদ পাঠ করতে লাগলো আরিমা। দিনের বেলায় সে গম্ভীর হয়ে থাকে, কে বুঝবে রাতের আধারে লোকটা কি পরিমাণ রোমান্টিক মুডে থাকে। আরিমাকে ছেড়ে বিছানায় শুয়ে পড়ল ফায়ান। এরপর মাথা ঘুরিয়ে একবার দেখে নিল মেয়েটাকে। আরিমা আগের থেকে তাকিয়ে ছিল ফায়ানের দিকে। তাতে দুজনের দৃষ্টি মিলে গেল। আরিমা নিজের দৃষ্টি সরিয়ে নিল। তা দেখে ফায়ান মৃদু হেসে আরিমার দিকে ঘুরে শুয়ে পড়ল। বউ! আরিমা চমকে তাকালো ফায়ানের দিকে। আরিমার এমন রিয়াকশন দেখে ফায়ান ফিক করে হেসে দিল। কিন্তু এবার আরিমা চোখ সরিয়ে নিল না। লোকটাকে হাসতে কম কম দেখা যায়, কিন্তু উনি কি জানেন ওনার হাসি কতটা সুন্দর? আরিমা নিজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ফায়ান আবারও হাসলো, যাকে বলে ভুবন ভুলানো হাসি। বউ, ওদিকে ফিরে ঘুমাও।
আরিমা খানিক নড়েচড়ে অন্যদিকে ঘুরে চোখ বন্ধ করে ফেলল। ফায়ান হুট করেই পেছন থেকে আরিমাকে জড়িয়ে ধরল। আরিমার ছোটোখাটো নরম পিঠটা ফায়ানের শক্ত বুকে লেপে আছে, আর ফায়ান আরিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলগুলো এক হাতে সরিয়ে গলায় মুখটা গুজে শুয়ে রইল। আরিমা যেন নড়তেও ভুলে গেছে। এভাবে কি ঘুমানো যায়? নড়াচড়া করে না বউ, আমি কিন্তু কন্ট্রোললেস হয়ে যাচ্ছি। চুপচাপ শুয়ে থাকো, আমাকে জ্বালিয়ে দিলে তোমারই ক্ষতি। অসুস্থ বউকে আরও অসুস্থ করে দিতে চাচ্ছি না, এ মন্দ বর আমি নই। এই বলেই দিয়ে আরিমার হাতের নিচে দিয়ে তার অপর কাঁধে রাখলো ফায়ান, আর হাইট করে জড়িয়ে ধরলো আরিমাকে। এদিকে আরিমার রুহু যায়। ফায়ানের হাতটা নিজের উপর থেকে সরানোর চেষ্টা চালাচ্ছে সে, কিন্তু যতই সে সরাতে চাচ্ছে ফায়ান যেন ততই ধীর করে তার হাতের বন্ধুনি। তাই আরিমা নড়াচড়া করলো না, ফায়ানের হাতের উপর নিজের হাত দুটো রেখে গুটিসুটি মেরে শুয়ে রইল। চোখ তার বন্ধ, আর ঠোঁটের কোণে মৃদু হাসি। ফায়ান চোখ খুলল, তার ঠোঁটে বিজয়ের হাসি। ঠোঁট কামড়ে তার চিরচেনা হাসিটা দিল ফায়ান। এরপর আরিমাকে আরও নিবিড়ভাবে মিশিয়ে নিল সে।